বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই প্যানেল ক্যান্সেলকে নিয়ে মাঝে মধ্যে এত সুন্দর বক্তব্য তারা পরিবেশন করছেন, যেন মনে হচ্ছে যে আমাদের এই ভয়ঙ্কর একটা দুঃসময়ে আমাদের ত্রাণকর্তা এতজন আছে আমরা আগে কখনো ভাবতে পারিনি। আমরা মমতা ব্যানার্জিকে দেখছি, তিনি আমাদের ইন্ডোর স্টেডিয়ামে ডাকছেন। সুকান্ত মজুমদারকে দেখছি, তিনি তো একেবারে আমাকে মানে প্লেটে একবারে আমার চাকরি পুনরায় সাজিয়ে দিয়ে যেতে চাইছে। শুভেন্দু এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে যে সঙ্গে সঙ্গে উনি ছাড়া আমাদের উদ্ধারকর্তা কেউ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন সব মানে সুন্দর জুডিশিয়ারির ব্যবস্থাপনা দেখাচ্ছেন, এমন কিছু ব্যবস্থাপনা দেখাচ্ছেন যে ওখানে গেলে পারেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই ভোকাস রাজনীতিটা আমাদেরকে এখনো পর্যন্ত এই নোংরা রাজনীতি আমাদেরকে নিয়ে করানোর চেষ্টা চলছে। আমরা কার কাছে যাইনি, কার কাছে যেতে বাকি রেখেছি? প্রথমত এমন সময় এখন আছি, মানে ভাগাড়ে একটা গরু মারা গিয়েছে, সেখানে বাঘ সিংহ থেকে সামান্য শিয়াল কুকুর পর্যন্ত কেউ ছিঁড়ে খেতে বাকি রাখছে না। আমাদের জাজমেন্টটা আসলো, তার জন্য প্রথম দায়ী কে? প্রথম দায়ী আমাদের গভর্নমেন্ট। অনেকে বলছে আমরা গভর্নমেন্টের বেশি বিরুদ্ধে কিছু বলিনি। গভর্নমেন্টের অন্ধ ভক্ত আমাদের টিচার্সদের মধ্যে কেউ আছে বলে আমার অন্তত জানা নেই, খুব কম 2-1 থাকতে পারে, সংখ্যাটা 2% হতে পারে। অন্ধ ভক্ত কেউ ছিল না। সুপ্রিম হাইকোর্টে রাজ্য সরকারের এসএসসির বা বোর্ডের কি ভূমিকা ছিল, সেই ভূমিকা যথেষ্টই অসঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু যখন আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়েছি, আমরা সরাসরি পার্টি হয়েছি, আমরা হাতে মানে হাত দিয়ে ঘরের কোণে ঘুমাচ্ছিলাম না যে তারা যেটা বলেছে সেটা আমরা মেনে নিয়েছি। আমরা যে দীর্ঘদিন ধরে যে আন্দোলনগুলো চালালাম এবং আজ পর্যন্ত যারা যারা এই কম্পাইলেশন বা এভিডেভিট যা যা পড়েছে, যারা আমরা জানি, যারা কোর্টরুম দেখেছি, যারা অন্যের কথার মুখে ঝাল খেয়ে হুসহাস করছে তাদের কথা বাদ দিন, কিন্তু ন্যাচারালি যে মানে আন্দোলন আমরা করেছি প্রথম, আগে সবার আগে এটা বুঝে নিতে হবে যে একদম প্রথমে আমাদের এই বিপদের মূল হচ্ছে রাজ্য সরকার। সেটা আমরা বারবার বলে এসেছি। রাজ্য সরকার দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ে আমরা ফেঁসেছি। কিন্তু যখন রাজ্য সরকার দুর্নীতি করলো এবং যখন সেটা নিয়ে কেস হলো, কেসের পরে যখন আমাদের হাইকোর্ট আমাদের চাকরি বাতিল করলো এবং আমরা যখন পুনরায় সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে যাওয়ার পর রাজ্য সরকারের উপর যে প্রেসারটা আমরা ক্রিয়েট করেছি এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এসএসসির কাছ থেকে যে যে ডেটা চেয়েছে আন্দোলনের মধ্যে দিয়েই হোক, সেই ডেটা কি রাজ্য সরকার দেয়নি? রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে। অনেকেই বলছেন যে এই লিস্ট দেয়নি, তাই লিস্ট দেয়নি, এইটা আরে ভাই, সুপ্রিম কোর্ট চেয়েছে এটা কি? সুপ্রিম কোর্ট যা যা চেয়েছে সেইগুলো কি দেয়নি? প্রত্যেকটা জিনিস দিয়েছে। আমরা বাধ্য করেছি দিতে। তার কম্পাইলেশনে কোথাও আমাদের বিরুদ্ধে কথা বলা আছে? সেখানে কোনো জায়গা আছে যেখানে টেন্টেডদের বিপক্ষে কথা বলা আছে? সেখানে কি সিবিআই যেটা হাইকোর্টে বাঁদরামিটা করেছিল সেটা কি সুপ্রিম কোর্টে করেছে? বলেনি আমরা সিবিআই কে মেনে নিচ্ছি। তাদেরকে বাধ্য করানো হয়েছিল, তারা বলেছিল আমরা সিবিআই কে মানছি। তারা যখন অথরিটিকে প্রশ্ন করা হচ্ছিল আপনারা কি চাইছেন, তারা কি জোর গলায় বলেনি যে আমরা সেগ্রিগেশনটাই চাইছি? সবগুলোই তো বলা করিয়েছি। স্টেট গভর্নমেন্ট দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাকে আমরা আন্দোলন করিয়ে তাকে আমরা সেইগুলো দেওয়া করিয়েছি যেটা সে চেয়েছে। অনেকে বলছেন যোগ্য অযোগ্যের তালিকা। সুপ্রিম কোর্ট কি বলেছেন যে আমাকে এইভাবে দিন? সিবিআই 4টে চার্জশিট ফাইল করেছে, চার্জশিট স্পষ্ট লেখা আছে কারা টাকা দিয়েছে, কে তারা, কোথায় বাড়ি, কাকে টাকা দিয়েছে, টু দা পয়েন্ট দেওয়া আছে সেখানে। প্রত্যেকটা চার্জশিট সুপ্রিম কোর্টে জমা পড়েছে। কে বলছে সেগ্রিগেশন হয়নি? কে বলছে টেন্টেড আনটেন্টেড নেই, আলাদা করা হয়নি? ধর্ণা মঞ্চে অনেকে বসছেন, অনেকে বিভিন্ন জায়গায় বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি। দেওয়া হোক বা না হোক, আমরা তো বাধ্য করেছি দিতে তাদেরকে। প্রথম অপরাধী যারা, রাজ্য সরকার, যারা আমাদের এই বিপর্যয়ের মূল, সেই মূলটাকে আমরা কান ধরে বাধ্য করেছি দিতে। আর তার পরের ধাপগুলো কি হলো?
তারপরের ধাপে আমাকে অনেকে বলেছিল, আমাদের মধ্যেও অনেকে ঢুকেছিল যে ওই সুকান্ত মজুমদার ডাকছে আমাদেরকে ত্রাণ করিয়ে দেবে, আমাদেরকে পাইয়ে দেবে। আমরা যাইনি সেখানে। কোথায় যেতে বাদ রেখেছি? সব পক্ষের লয়ার রেখেছি। কি হয়েছে তাতে? লাভটা কি হলো আমার? আখেরে একটা বিধানসভা নির্বাচনের থেকে আমরা গুরুত্বপূর্ণ কারো কাছে নয়। যদি আমরা সুপ্রিম কোর্টে কি দেখলাম, একটা জাজমেন্ট পাস হলো। জাজমেন্টটা আপনারা যদি প্রত্যেকে ভালো করে পড়েন, তাহলে জাজমেন্টটা দেখুন, জাজমেন্টটাই কি লেখা আছে। জাজমেন্টে স্পষ্ট করে একটা, প্রত্যেকটা লয়ার অবাক, আমরা সবাই অবাক, যেটা সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম, যা জীবনে কোনোদিন ঘটেনি। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এইরকম নক্কারজনক জাজমেন্ট কোনোদিন দেয়নি। আর এই জাজমেন্ট তখনই সম্ভব হয় যখন বিচার ব্যবস্থাকে অন্যভাবে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়। জাজমেন্টে স্পষ্টভাবে বলা হলো, যারা আনটেন্টেড তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। যারা আনটেন্টেড তাদের ক্যাটাগরিতে ভাগ করা হলো। যারা আগে কোনো সার্ভিস করত তাদেরকে পুরনো সার্ভিসে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হলো। আমাদের কি করা হলো? আমাদেরকে বয়সের ছাড় দেওয়া হলো। তাহলে তুমি তোমার জাজমেন্টে তুমি স্পষ্ট করে বুঝিয়েই দিচ্ছ কারা যোগ্য আর কারা অযোগ্য, অথচ তুমিই বলছো সেটা বাঁচা সম্ভব হয়নি। অবশ্য হবেই বা কি করে? বিচার ব্যবস্থাটা খুব ভালোভাবে পরিচালিত হলে তো বাঁচা হবে। একজন বিচারপতির ঘর থেকে টাকা উদ্ধার হচ্ছে, তাকে অন্য কোর্টে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে।